এখানে তো আমি স্বাধীন না। আজকের দিনটা তো দিন না, কালকের আরেকটা দিন আসবে, তো সেই দিনে তুমি থাকবা কি না, এই তো ভুল সিদ্ধান্ত। এটা গুছি মারলে দেওয়াল মাল ভেঙে যেতে পারে। ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ফিল্মে যখন আসলেন, তো সেই সময়টাও তো আপনার জন্য মনে হয় একটু টাফ ছিল। অনেক টাফ। এটাই ছিল আমার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। অসীমের যে ইমেজ ছিল, সেই ইমেজ তো আর দেখবেন নাই। এখনকার ছেলে মেয়েরা, তাদের কোনো ইমেজ নাই। দর্শক, আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি 70 দশকের জনপ্রিয় অভিনেতা, জীবন্ত কিংবদন্তি, মেগাস্টার নায়ক উজ্জ্বল। আপনাকে শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। শুরুতে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমাদের এই গত 28 তারিখ চলচ্চিত্র পরিচালক সমিতির একটা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তাদের সেই নির্বাচনের এফডিসির ভিতরে পারমিশন পায়নি। তো সেই জায়গা থেকে আপনি একজন নির্মাতাও বটে, সেক্ষেত্রে আপনার এখানে বক্তব্য কি, বা এটা বন্ধ করে দেওয়া হলো বা পারমিশনটা পেল না? নির্বাচন বন্ধ করে দেওয়া হলো পরিচালক সমিতির সিদ্ধান্ত এটা। হ্যাঁ হ্যাঁ। আর এফডিসি যেটা, এখন এফডিসির যে ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ভেন্যুটা যদি অন্যখানে নিয়ে যেত তাহলে তো আর ইলেকশন বন্ধ করার ব্যাপার ছিল না। রাইট। এফডিসির সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নাই। এফডিসির সঙ্গে তার যে এলাকা, সেখানে হয়তো এফডিসি মনে করলো যে তার আপাতত এমডি নাই, এবং সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোনো বিষয় সরকারের চিন্তা হয়তো, আমি জানি না, কারণ আমার সঙ্গে তো আর এটা আলোচনা হয়নি। এটা আমি জাস্ট মাই স্পেকুলেশন যে এফডিসির কম্পাউন্ডের ভিতরে নির্বাচন যেহেতু হবে, তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে হতেই পারে যে কোনো নির্বাচনে যে কোনো ধরনের একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এটার কারণে আমার মনে হয় যে আপাতত নির্বাচনটাকে সরকার মনে করছে যে তার এলাকার, আর তার আগে কেপিআই অন্তর্ভুক্ত সেক্রেটারিয়েটে আগুন হয়েছে, কিন্তু হ্যাঁ কয়েকদিন আগে হলো। কয়েকদিন আগে না, যেদিন এই অর্ডারটা দিচ্ছে সেদিনই সকালবেলা আগুনের ব্যাপার। এফডিসিও কিন্তু কেপিআই অন্তর্ভুক্ত। তো আমার মনে হয় যে সরকার সেই কারণে, তাহলে তো আগেই সরকার বলতে পারত। এই কর্মকাণ্ড তো মানে হঠাৎ করে হয়নি না, নিরাপত্তার আমার মনে হয় যে নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই সরকার হয়তো এটা নিছেন, যেহেতু এফডিসির ভিতরে এই ইলেকশনটা হবে, ভেন্যুটা, এই জন্য হয়তো বলছে যে এখানে এখন আপাতত না করার জন্য। এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, এটা কোনো অথেন্টিক কোনো সোর্স না, সেটা হচ্ছে এফডিসির ভিতরে যতগুলো সংগঠন আছে, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, সিডাপ থেকে শুরু করে যেগুলো আছেন, তো এগুলোকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে বা এরকম হতে পারে, মানে এই বিষয়গুলোকে আপনি জানেন কিনা, বা এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা ব্যাপার হলো যে আমার তো প্রথমে এটা জানা নাই যে মানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কিংবা কারো কোনো আকাঙ্ক্ষা, কারো কোনো ইচ্ছা, সেটা তো আগেই বলেছি সরকারি প্রতিষ্ঠান, সরকারের বিষয়। আর যারা স্টেক হোল্ডার, যারা চলচ্চিত্রের এফডিসিকে ব্যবহার করেন, তারাই তো হলো পরিচালক, তারা হলো শিল্পী সমিতি, তারা সিডাপ ইত্যাদি, যে কটা মানে অর্গানাইজেশন ওখানে। এই অর্গানাইজেশনগুলো মূলত তো হলো রিটায়ারিং অ্যাসোসিয়েশনের যে রূপান্তরটা, এটা কিন্তু প্রথমে এটা একটা শিল্পীরা সারাদিন, আগে তো শুটিং হতো সকাল থেকে রাত্রি 12টা একটা, কোনো সারা রাত শুটিং হতো। তো একজন শিল্পী সে মানে শুটিং করতে, তার একটা জায়গায় হতো তার 2-4 জন 5 জন শিল্পী একটা জায়গায় বসে গল্প করা, সময় কাটানো, কিংবা একটা ব্রেক হলো, এইসব কারণে শিল্পীদের একটা মানে জায়গা দেওয়ার প্রসঙ্গ ছিল। পরিচালকদের ওটাকে বলা হয়, কিন্তু এখনো গেলে পরে দেখতে পাওয়া যাবে যে স্টাডি রুম। ঠিক একইভাবে এই যে সিডাপ টিডাপ, মূল হলো একটা রেস্ট অ্যান্ড স্টাডি।
এখন সেইটা ধীরে ধীরে সময়ের প্রয়োজনে দ্যাট হ্যাজ টার্ন ইনটু একটা অ্যাসোসিয়েশন করে, সেখানে সদস্য করে, তাদের একটা রিপ্রেজেন্টেটিভ করে। কারণ হলো এটা ম্যানেজমেন্ট করতে গেলে পরে রিপ্রেজেন্টেটিভ তৈরি হলে থাকলে, এই যে যার, এটা তো সরকারি জায়গা, কিন্তু এই কর্পোরেশনটাকে সরকার কোনো ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে পারে না। দিস ইজ দ্য অনলি কর্পোরেশন, যে কর্পোরেশন নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা নাই। অনেক কর্পোরেশন আছে সরকারের, শিপ বিল্ডিং কর্পোরেশন আছে, কেমিক্যাল কর্পোরেশন আছে, জুট মিল আছে, অমুক আছে, তমুক আছে, যত কর্পোরেশন আছে সবাই কিন্তু ফিনিশ প্রোডাক্ট তৈরি করে। বাট এফডিসি ইজ ওয়ান কর্পোরেশন, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই কর্পোরেশন কিন্তু তার নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে পারে না। এই প্রোডাক্ট তৈরি করার জন্য তাকে ইউজার হায়ার করে নিয়ে আসতে হবে। এবং যে কারণে প্রডিউসার অ্যাসোসিয়েশন যেহেতু বিজনেসকে রিপ্রেজেন্ট করে, বোর্ড অফ ডিরেক্টরসে প্রেসিডেন্ট অফ দি প্রডিউসার ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন ইজ মেম্বার, পদাধিকার বলে। যেই প্রেসিডেন্ট হবে প্রডিউসার, এটা তো কোনো সরকারি পদে ইয়ে না, ওখানে সব সরকারি লোকজন, ফাইন্যান্স, এনবিআর, মিনিস্ট্রি, সব ওরা। তো এই যে পদটা দেওয়া হয়েছে বোর্ড অফ ডিরেক্টরসে, ইট ইজ অনলি বিকজ দি স্টেক হোল্ডার্স রিপ্রেজেন্টেশন, তাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে এটা দেখার জন্য। সুতরাং এইটা থাকলে পরে এফডিসিরই ডেভেলপমেন্ট হবে, এফডিসি কে হেল্প করবে। তো যে একটা মানে ডিরেক্টর সংক্রান্ত একটা বিষয় দাঁড়ালো, ডিরেক্টর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে ডাকতে পারে অ্যাডমিনিস্ট্রেশন। এটা থাকাটা জরুরি, কিন্তু যারা স্টেক হোল্ডার হবে, আবার এটা যদি অপব্যবহার করা হয়, যেটা ধীরে ধীরে একটা মানে অপব্যবহার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে এখন যে কারণে এটাকে শুরু করা হয়েছিল, এখন মনে হচ্ছে যে এই কারণের প্রয়োজন নেই, সুতরাং এটাকে সরাই দাও। সেটা আর একটা ভুল সিদ্ধান্ত হবে। বুঝতে পারছি। যেমন 3 নম্বর 4 নম্বর ফ্লোর ভেঙে হোটেল বানাচ্ছে, কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করছে, এই যে ভুল সিদ্ধান্ত। ওগুলো রেখেও করা যেতে পারতো, অফকোর্স রাখা উচিত ছিল। ঐতিহ্য অনেক ঐতিহ্য, মানে মিউজিয়ামের একটা ভ্যালু। ওই শুটিং ফ্লোরগুলোতে তো আপনারা অনেক রাত দিন শুটিং করেছেন। আমি খালি যখন থেকে শুরু হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন থেকে তো সেটাকে ভাঙার কোনো তো প্রয়োজন ছিল না, যে বা যারাই এই জিনিসটাকে করেছে। ভাই আপনি একটু আগে বলছিলেন যে এই কালচারাল অঙ্গনে মানে সংস্কারের কথা বলছিলেন, তো সেটা যদি শুনতে চাচ্ছি, মানে কি ধরনের সংস্কার হওয়া জরুরি বা এই মুহূর্তে এসে? এখানে যেটা সংস্কার হওয়ার কথা বলছি, যে যেরকম ফিল্মের জন্য কিংবা আমাদের চলচ্চিত্রের জন্য মার্কেটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং এর জন্য যে প্রক্রিয়াটা, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, কিংবা এটাকে প্রদর্শন করার জন্য যে এখন বর্তমান আধুনিক প্রযুক্তিতে আমরা যে সার্ভার তৈরি করি, এই মার্কেটিং এর বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে সিনেমা হল তৈরি করার জন্য ফাইন্যান্স, কিংবা কন্টেন্ট তৈরি করার জন্য ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন হতে পারে, ইউ ক্যান ইনভেস্ট সাম মানি, সেই টাকাকে করা। তো এর কোনো কিছুই তো মানে ফিল্মের জন্য নাই। তো সংস্কার তো ওইটাই করতে হবে যে আগে যখন তৈরি হয়েছে যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেটা তৈরি হয়েছিল যে ঠিক আছে আমরা ফিল্ম বানাবো, ফিল্ম বানাতে হলে একটা ক্যামেরা লাগবে, একটা জায়গা লাগবে, জায়গা হলো, স্টুডিও হলো, ক্যামেরা হলো। এখন তো সেখানে নাই। নাও দি ফিল্ম সেক্টর ইজ এ গ্লোবাল ওয়ান, এবং ইন্ডিয়া রীতিমতো তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে ফিল্ম সেক্টর। তাদের একটা স্টার 100 কোটি টাকা ট্যাক্স দেয়। তো এইরকম একটা ভায়াবল মনোপলি সেক্টর, এইটাকে আমরা ব্যবহার করে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারছি না। অর্থনীতিতে যেদিন কন্ট্রিবিউট হবে সেদিন স্বাভাবিকভাবে এটাকে ডেভেলপ করার জন্য সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা অটোমেটিক্যালি তৈরি হবে। তো আমাদের এই সংস্কারটা করতে হবে এইভাবে যে সাইড বাই সাইড কন্টেন্ট তৈরি করার জন্য ট্যালেন্ট হান্টিং করতে হবে, মার্কেটিংয়ের জন্য এই সিনেপ্লেক্স কনসেপ্ট যেটা আছে সারা দেশে
এরকম সিনেপ্লেক্স কমপ্লেক্স, তাতে দুটো লাভ আছে। একটা তো হলো ইকোনমি, ফাইন্যান্স, এইটা যেরকম মজবুত হবে, অন্য হলো ইয়াঙ্গার জেনারেশন যারা, তাদেরকে একটা এই যে ড্রাগস অ্যাডিকশন, ছিনতাই, রাজানি, এই সমস্ত জিনিসগুলো থেকে যখন তারা কালচারালি ডেভেলপড হবে, কালচারের মধ্যে মেসেজ থাকবে, বিনোদন নিতে যাবে, ওই সময়টাতে চায়ের দোকানে আড্ডা না মেরে, কি একটা ছিনতাইয়ের কনসেপ্ট না করে, কি একটা কিশোর গ্যাং তৈরি না হয়ে, সিনেমা হলের মধ্যে তারা যখন সিনেমা দেখতে যাবে, ওর মধ্যে 2-3 ঘন্টা কাটানোর পরে হি উইল হ্যাভ এ ডিফারেন্ট মানে মাইন্ডসেট। তো এগুলো অনেক সোশ্যাল রিকনস্ট্রাকশনে কাজ করতে পারে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। যেটা আমরা একটু আগে আমরা যে সংগঠনগুলো নিয়ে কথা বলছিলাম, তো বিগত দিনে দেখা গেছে বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে যেরকম নোংরামি বা কাদা ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক প্লেসে হয়েছে, তো সেটা তো আপনাদের ভাবমূর্তি আসলে কতটা নষ্ট করেছে বলে মনে করেন? বা এটা নষ্ট করেছে না, খালি আমার ব্যক্তিগত ভাবমূর্তির ব্যাপার তো না, হোল সেক্টর। এই আমি তো একটু আগে যে জিনিসটা আমি বিশ্বাস করি সেটা হলো যে আমরা ফিল্ম সেক্টরের মানুষ, আমাদের মেইন অর্জনটা হলো ইমেজ। আমাদের দেশের ফিল্ম সেক্টরটা ছোট মোটো, তো এটা তো আর ওরকম বিরাট কিছু না। এবং আমরা সেরকম কোনো একেবারে অর্থনৈতিকভাবে যে একেবারে বিরাট কিছু, আমরা একদম বিরাট শিল্পপতি কিংবা একেবারে সাংঘাতিক রকমের, তা তো না। আমাদের ইমেজ একটা রাজ্জাক ভাইয়ের ইমেজ, একটা ববিতার ইমেজ, একটা শাবানার ইমেজ, একটা আলমগীরের ইমেজ, একটা আমার ইমেজ, একটা সোহেল রানার ইমেজ। এই ইমেজ অর্জন করতে তো আমরা যুগের পর যুগ স্ট্রাগল করেছি, সাধনা করেছি, কষ্ট করেছি, এবং এটা পার্মানেন্ট একটা শেপ হয়ে গেছে। তুমি যখন আমাকে বলো যে ইউ আর এ লিজেন্ডারি ক্যারেক্টার, তো লিজেন্ড হতে গেলে পরে তোমার তো কন্টিনিউটি অফ ইউর মানে হুইচ ইজ ভেরি টাফ। ফ্রিল্যান্স তো 10 বছর পর পর তোমার দেখো ইমেজ তুমি ধরে রাখবা কি করে? 10 বছর পর পর তোমার জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জেনারেশনের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জেনারেশনের মানে এই হোল বাড়ি থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, পেশাগত এরিয়া, সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইটার সাথে কনফর্মিটি রেখে তোমাকে কাজ করে কনভিন্স করতে হবে ওকে যে আমি তোমার জন্য কাজ করছি। তোমার যারা অভিভাবক তারা আমাকে যেভাবে দেখেছে, এখন তুমি তো আর সেইভাবে আমাকে ইভ্যালুয়েট করছো না, তুমি তোমার মতো করে তোমার অবস্থান থেকে করছো। সেখানেও আমাকে কিন্তু তোমাকে কনভিন্স করার জন্য আমার ওয়ার্ক করতে হবে, তো ভেরি টাফ। কিন্তু আপনাদের ওই সময় আপনি যে বলছিলেন যে আমাদের রাজ্জাক ভাই, সোহেল রানা ভাই বা আপনি, ওয়াসিম ভাই, ওই সময় তো আপনাদের কম্পিটিশন তো ছিল আরো বেশি। যেমন এখন কিন্তু কম্পিটিশন ওই অর্থে খুব একটা নেই, কিন্তু আপনাদের কম্পিটিশন তো ছিল অনেক বেশি পর্দায়। ওটা তো কম্পিটিশন তো থাকতেই হবে, প্রতিযোগিতা থাকবে না। সেই সময়টা আপনার আসলে কেমনে এইভাবে? যার যার কাজে শেষে মনোযোগী, যে আমাদেরকে ব্যবহার করছে, যে ডিরেক্টর আমাদেরকে ব্যবহার করছে, সে তো সফল হওয়ার জন্য, তার ছবিটাকে সফল করার জন্য আমাদেরকে ব্যবহার করছে, আর আমরা সফল হওয়ার জন্য জান প্রাণ দিয়ে তাকে সহযোগিতা করছি। কিন্তু আপনি যেমন আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ফিল্মে যখন আসলেন, তো সেই সময়টাও তো আপনার জন্য মনে হয় একটু টাফ ছিল। অনেক টাফ, আমি তো বলছি তো, টাফ খালি না, দ্যাট মানে স্টার্ট আপে এটাই ছিল আমার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। কারণ মেজরিটি লোক, মেজরিটি যারা এখানে কাজ করে, যাদের কর্মস্থল এটা, তারা তো এই ধরনের ক্যারেক্টারের সঙ্গে পরিচিত না। তো সেখানে যে কথাটা আমি বললাম যে তোমাকে অলওয়েজ কনভার্ট করতে হবে, তুমি একটা জিনিস বললে, তোমাকে আউটরাইট তোমাকে রিজেক্ট করার আমার কোনো পসিবিলিটি নেই। কারণ হলো তোমার চিন্তা ভাবনাকেও আমার কনভিন্স করতে হবে যে তুমি যেটা বলছো আমি মনে করি ঠিক আছে,
তো এইটার মধ্যে এইটুকু এডিট করে এইটুকু কারেকশন করলে পরে জিনিসটা তুমি কনভিন্স হলা, তো ওখানে আমার সাকসেস। যেমন এখনকার সময় একটা জিনিস মাঝে মধ্যে শোনা যায় যে একজন হিরোর সিনেমা, একজন হিরো সেটাকে দেখা গেছে নিয়ে গেল কোনোভাবে কনভিন্স করে, বা একজন হিরোইনের সিনেমা তার সাইনিং টাইনিং সব হয়ে গেছে, বা একটা মাঝখানে এসে, যেটাকে আমরা বলি ফিল্ম পলিটিক্স বা এরকম একটা ব্যাপার স্যাপার এখন আছে। আপনাদের সময়কার এরকম আসলে ছিল কিনা? না না, এখন তোমাকে এক কথায় আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ক্যামেরা, এখানে ক্যামেরা আছে না? হ্যাঁ, ক্যামেরার সামনে আমরা আছি, ক্যামেরার পেছনে যারা টেকনিশিয়ান আছে যে আমাদের এই জিনিসটাকে রেকর্ড করছে, সাউন্ড রেকর্ড করছে, ছবি তুলছে, লাইট জ্বলছে। ঠিক একইভাবে এখন আমি যদি ক্যামেরার সামনে কোনো কথা না বলি, তো ক্যামেরার পেছনে গিয়ে আমি কথা বললে সেটা তো কেউ রেকর্ড হবে না, কিছু দেখবে না কেউ। তো ক্যামেরার পিছনে গিয়ে আমি স্বাধীন, যা খুশি তাই করতে পারি। এখানে তো আমি স্বাধীন না, আমি ক্যামেরার সামনে, কিন্তু আমি খুব রেস্ট্রিক্টেড, তো বিকজ অফ মাই ইমেজ, বিকজ অফ ইউর রিকোয়ারমেন্ট, তোমার যে চাহিদা সাংবাদিক হিসাবে, সেইটাতে আমি রেস্ট্রিক্টেড। এটা আমি যেটা বলি, লোকজনের যে সেন্সরশিপ বলে না, তোমার নিজস্ব যে সেন্সরশিপ, বিবেকের যে সেন্সরশিপ, দ্যাট ইজ টু বি অ্যাপ্লাইড। মেক বিলিভ হইতে হবে। তুমি একটা জিনিস পর্দায় দেখাচ্ছ, সেই পর্দার ভিতরে সেন্সর কোড অনুযায়ী নাই। কেন তুমি কোড খুঁজতে যাচ্ছ? বিকজ তুমি যেটা দেখছো সেইটা তোমার কাছে মনোপুত হচ্ছে না, সেই জন্য তুমি সেন্সর কোড দেখছো। আর যদি সেটা মনোপুত হইতো, তুমি যদি ওর ভিতরে ঢুকে যাও, গান, নাচ, প্রেম, মনে করো তোমরা ইয়াং ছেলে মেয়ে কোথাও কে আছে প্রেম করে গান গায়া, তো সিনেমার মধ্যে গান গায় কেন? নায়ক নায়িকা জিজ্ঞেস করে যে আমার ভাই কয়টা গান আছে, করে না? হ্যাঁ হ্যাঁ, যুগ যুগ ধরা হয়ে আসতেছে, এই প্রথম না। হ্যাঁ, এটা চলে আসছে না? তাহলে পরে সেই তুমি তো বলতে পারো, আরে ভাই নাচ গান, আপনি গান গায়ে কি কেউ প্রেম করে নাকি? তাহলে এটা ফেলাই দেন। অর্থাৎ একটা গান হিট করলে সেই ছবি কোটি কোটি টাকা বিজনেস করতে পারে। সেটা হয়েছে, অনেকবার হয়েছে, গান দিয়ে সিনেমা হিট হয়ে গেছে। মানে এমন হয়েছে কিনা যে আপনার একটা সিনেমা রাজেক ভাই নিয়ে নিল, অথবা রাজেক ভাইয়ের কারণে আপনি সিনেমাটা করতে পারেন না? ওইটা আবার হচ্ছে নেগলিজেবল একটা রেশিও। হ্যাঁ, একটা ক্যারেক্টার ডিমান্ড করবে একটা আর্টিস্টকে। আমাদের সময় যেটা ছিল সেটা হলো এক একজন আর্টিস্টের এক একটা ইমেজ ছিল পর্দায় দর্শকের কাছে। এখন একটা ফোক ছবি, একটা কস্টিউম ছবি, অসীমের যে ইমেজ ছিল, সেই ইমেজ তো আর রাজেক ভাইয়ের নাই, সেই ইমেজ তো আর আলমগীরের নাই। শখ করে এক একটা হয়তো ছবির মধ্যে কেউ হয়তো নিতে পারে যে লাইলি মজনু হইলো, আচ্ছা ঠিক আছে, রাজা বাচ্চা ছবি, মজনু প্রেম করছে লাইলির সঙ্গে, কিন্তু রেগুলারলি তো আর রাজেক ভাইয়ের ওইটা ইমেজ না। এক্স্যাক্টলি সেই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে এখনকার ছেলে মেয়ে যারা, তারা তো ক্যামেরার সামনে তাদের কোনো ইমেজ নাই, সবকিছু ক্যামেরার পেছনে তাদের কর্মকাণ্ড। আপনাদেরটা ছিল ক্যামেরার সামনে, আমাদের ক্যামেরার সামনে ছিল, এবং সামনের ইমেজটাকে জন্ম দিতে গিয়ে ক্যামেরার পেছনের যে কারিগররা, দে ওয়ার দি মেইন পিপল, যারা ক্যামেরার পেছনের লোক। আমরা কিন্তু ক্যামেরার পেছনের লোকের খুঁজি। আমি এখানে ঢুকেই আমি প্রথমে সাউন্ড দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে সাউন্ড ঠিক আছে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, এটা অন্য কোনো লোক এসে দেয়, এখনকার কোনো ছেলে মেয়ে তো এটা বলবে না। ভাই, আপনি সেদিনকে বলছিলেন যে আপনি অ্যাজ এ প্রযোজক সেই জায়গা থেকে আপনার সিনেমা রিলিজ করতে গিয়ে অনেক সময় টেকনিক অবলম্বন করেছেন পাবলিসিটির ক্ষেত্রে। যেমন আপনার বাসায় আড্ডায় আপনি বলছিলেন যে ওই যে পোস্টারে যে লেখাটার কথা বলছিলেন, সেটা আসলে আমরা শুনতে যাচ্ছিলাম। এটা হলো ওই নসিব ছবি রিলিজের আগে আর কি। ছবিটা সাধারণত ছবি রিলিজ হতো এই ঢাকায়। তা আমি যেহেতু ঢাকার বাইরে রিলিজ করছিলাম, তখন দুটো ছিল, একটা ছিল ঢাকার বাইরে চিটগং এবং আদার মার্কেটিং যেগুলো বড় বড় জায়গা, এগুলিতে রিলিজ হতো।
দুইটা জায়গায় রিলিজ হতো, একটা ঢাকার বাইরে, একটা ঢাকায়। ঢাকায় যেটা হতো সেটা নিয়মতান্ত্রিকভাবে প্রডিউসার ডিরেক্টর অ্যাসোসিয়েশনের কনসেপ্টের মানে যে ইয়ে থাকতো, ওখানে রেস্ট্রিকশন ছিল, এবং প্রিন্ট করতে এফডিসি ছাড়া আর কোথাও প্রিন্ট হতো না। আচ্ছা আচ্ছা। সুতরাং নিয়ন্ত্রণটা ছিল মারাত্মক, এফডিসি কেন্দ্রিক। আর আমি এটা যেহেতু বাইরে রিলিজ করছি, তো বাইরে রিলিজ করতে গেলে তো আমাকে জানান দিতে হবে ছবি রিলিজের পরে হিট হবে কি হবে। তো তখন ইত্তেফাক পত্রিকা এইটা ছিল আমাদের সিনেমার জন্য। সেই সময় যদি 80s 70s, বিশেষ করে 80s এর যদি তুমি ইত্তেফাক দেখো, তো দেখবা যে খালি সিনেমার অ্যাড থাকতো 1 পাতা 2 পাতা। আচ্ছা। মানুষের। তো আমি যেহেতু বছরে একটা করে ছবি করতাম, নালিশ, তারপরে করেছি নসিব, তারপরে করেছি উসিলা, তারপরে করেছি আমি ওস্তাদ, বছরে একটা ছবি। তখন এই ছবিটা মানুষকে তো জানাতে হবে যে আমি একটা ছবি মমতাজ আলী, এবং সেটা খুব মানে আমাদের চিন্তার থেকে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম। তো নসিব ছবি রিলিজের আগে আমাদের এখানে রঙিন ছবি প্রিন্ট হতো না। রঙিন ছবি আমাদের ওই ডিএপি একটা আছে সরকারি আর একটা প্রতিষ্ঠান, ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশন, ওইখানে সরকারি যত সরকারের প্রচার এইটা তৈরি হয় একটা প্রতিষ্ঠান আছে। তো আমি নালিশ ছবিটা ওখানে আমরা অনেক কষ্ট করে প্রিন্ট করি, কালার প্রিন্ট। তারপরে এই জহির রাহান কালার ল্যাবরেটরি এইটার নাম ছিল, এখন তো ওখানে লোহা লক্কর, প্রথম যখন আসে এখানের প্রথম ছবিটা ছিল হলো নসিব। বাহ। এবং তখন যে এমডি ছিলেন সে নাই মারা গেছে, কর্নেল সাহাব বলে এক ভদ্র, তাকে গিয়ে আমি বললাম যে তোমার এই ল্যাবরেটরি কিন্তু এই নসিবটা প্রথম ছবি। বলে হ্যাঁ, আসলে কারেক্ট ছিল ওইটা। তখন আমি চিন্তা করলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ছবি তো যেটা পর্দায় দেখা যাচ্ছে খুব হাইলি, মানে ওই সময় খুবই মানে একটা ছবি যেটার ভিতরে যে প্রত্যেকটা শর্ট থেকে শুরু করে সিচুয়েশন, নাচ, গান, সাংঘাতিক রকম গ্ল্যামারাস, দেখলেই মনে হয় যে পর্দায় দেখলেই বোঝা যায় যে খুব কস্টলি একটা ছবি। তো দেখার পরে আমি মাথায় আমার ঢুকলো, আমি বিরাট করে আমি ফুল পেজ পাবলিসিটি দিলাম ইত্তেফাকে, ভেরি এক্সপেন্সিভ সেই সময়, পুরা পাতা 84-এ। এখন ক্যাপশনটা দেওয়ার জন্য নিচে যেগুলো মানে ছবি টবি দিয়ে ডিজাইন করে পোস্টার, এখন বলো, আমরা বলতাম হলো প্রেস লেআউট। ও আচ্ছা, প্রেস লেআউট, মানে প্রেসে দেওয়ার জন্য পত্রিকায়। আর তো কোথাও এটা হতো না যে ফেসবুকে দিবা, এটা তো কিছুই ছিল না। তো আমি তখন ব্যানার হেট করার জন্য একটা ক্যাপশন দিতে হতো তো যে এইটা ওইটা। আমি একটা কনসেপ্ট করলাম যে 3 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে হলো ওই তোমার ল্যাবরেটরিটা দ্রুত। এখন 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিরাট করে ব্যানার হেড করলাম, পুরা 8 কোনা, ছোট করে দেখলাম জহির রাহান কালার ল্যাবরেটরিতে নির্মিত। ওটা কেউ চোখে বাজে নাই। আমি কোনো ফলসও দেখি না। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত, জহির রাহান কালার ল্যাবরেটরি নির্মিত, মমতাজ আলীর নসিব। হ্যাঁ, কিন্তু দর্শক ভাবছে যে মমতাজ আলীর নসিব হচ্ছে 3 কোটি টাকা, 3 কোটি টাকা দিয়ে খরচ করে ছবি বানাইছে। তো এই পাবলিসিটি ওয়াজ মানে খুব সেন্সেশনাল পাবলিসিটি ছিল। হ্যাঁ, এবং মানে আই গট দি রেজাল্ট অলসো। ওইটা পর্দায় দেখে দর্শক এসে আমাকে বলে যে ভাই সত্যি কোটি টাকা দিয়ে ছবি বানাইছে। তখন আপনার আসলে পারিশ্রমিক কেমন নিতেন ওই সময়টা? আপনি তো মেগা স্টার ছিলেন তখন। পারিশ্রমিকের ব্যাপারটা খুব রিলেটিভ। হ্যাঁ, আমরা যখন ছবি স্টার্ট করছি 1970 সালে, প্রথম ছবি আমার পারিশ্রমিক 2000 টাকা। আচ্ছা, 500 টাকা সাইনিং মানি, সবারই তাই। সবারই তাই। ওই সময় তো এরকম টাকার ভ্যালু তখন অনেক ছিল অবশ্য। টাকার ভ্যালু যতই থাক, মানে
ওইরকম 200, 100, 400, 500 টাকা তো নাটক করলেই পাইতাম আমরা টিভিতে, এখানে পেতাম। তো সেই জন্যই মানে যে কথাটা বললাম আর কি, কিন্তু যে ক্যামেরার সামনে তুমি যদি কর্ম না করো, ক্যামেরার পেছনে যদি তুমি কর্ম করো, ওই যে প্রশ্নটা তুমি করলা, দর্শকের কাছে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়, যে তোমার ব্যক্তিগত কর্মকাণ্ডগুলো ওখানে প্রজেক্টেড হয়, কিন্তু অরিজিনালি তুমি যে নায়ক কি তুমি যে নায়িকা এইটা রিফ্লেক্টেড হয় না। সোশ্যাল মিডিয়ার কারণে তোমার পরিচিতি হচ্ছে, কিন্তু যখনই সোশ্যাল মিডিয়াতে আরেকটা রিপ্লেসমেন্ট এসে যাচ্ছে, তুমি ফেড আউট, হারাই যাচ্ছে। ভাই এখন এই সময় আমাদের জনপ্রিয় হিরো শাকিব খান, উনি বলা চলে একাই ওয়ানম্যান আর্মি আর কি হিসাবে কাজ করছেন। তো তাকে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা? কথাটা হচ্ছে যে যার যার ক্যারিয়ার তার প্ল্যানিং এর কারণে হয়। আজকের যে শাকিব খান যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে ইন করছে, তখনও তারও অনেক কষ্ট করে ধীরে ধীরে ধাপে ধাপে তাকে বড় হতে হয়েছে। অনেকখানে গেছে, সুযোগ পায় নেই, অনেকে নেই। তো সুতরাং এই শাকিব খান যেখানে আজকে আছে, উনি যদি চিন্তা করে কিংবা চেষ্টা করে যে আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রি ডেভেলপ করব, তো ওনার করার অনেক কিছুই আছে। আর যদি উনি খালি মনে করে যে আমার জন্য আমি করব, তো ওনার জন্য উনি করবেন, ওনার যেটা ইমেজ হওয়ার দরকার এজ এন অ্যাক্টর, ওইটুকু প্রাপ্তি হবে। কিন্তু সাধারণত দেখা গেছে যে যেসব মানুষরা একটু বড় মাপের ইমেজধারী হয়, এক পর্যায়ে গিয়ে তারা যদি দেশের মানুষের গ্রহণযোগ্যতার কারণেই তো তারা সফল হয়, দেশ এবং জাতির জন্য যদি কন্ট্রিবিউট না করে, আমি আমার পেশাকে দিয়ে আমি একটা ফিল্ম তৈরি করলাম, লোকে হিট হলো, দেখলো, এটা কিন্তু আমার মানে দেশ এবং জাতির জন্য কিছু না। হোল ফিল্ম সেক্টরের ইমেজটাকে আমি আপগ্রেডেড করছি, তখন তুমি স্মরণীয়, বরণীয়। যে কথাটা বলছি যে জহির রাহান কালার ল্যাবরেটরি তো এফডিসি সরকারের, তো জহির রাহানের নামটা কেন? এক্স্যাক্টলি। কি সাউন্ড কমপ্লেক্সের নাম, কিংবা অন্যান্য যে সমস্ত বিষয় হয়, একটা রাস্তার নাম জসিম ফ্লোর, মান্না ডিজিটাল। হ্যাঁ, তো এই যে তুমি যে কর্মটা করছো, সেই কর্মটা যদি শুধুমাত্র তোমার নিজের পেশাতে হয়, তাহলে পরে একটা ফ্লোরের নাম হবে, এইটার নাম হবে, তোমাকে স্মরণীয় করে রাখার জন্য এটা সেক্টরের মধ্যে হলো। কিন্তু যদি তুমি হোল ফিল্ম ইন্ডাস্ট্রি, এই যে আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসকে ওভারকাম করার জন্য একটা শাকিব খান প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, কিন্তু তার সেই ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, সেই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে অ্যাটাচমেন্ট থাকতে হবে, অন্যের কাছ থেকে ইনপুট নিতে হবে। আমার ভাবনাটাই তো শেষ ভাবনা না। যে কোনো লোক যদি মাস পিপলের জন্য কিছু করতে চায়, দেশের জন্য যদি কিছু করতে চায়, দেশের মানুষের জন্য যদি কিছু করতে চায়, একা করা তো সম্ভব না। ইউনিট টিম, কালেকটিভ একটা এফোর্ট লাগবে, সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্ট লাগবে। একটা যদি সুন্দর ছবি করতে হয়, ভালো ডিরেক্টর লাগবে, ভালো কাহিনী লাগবে, লেখক লাগবে, শিল্পী লাগবে, গান বাজনা লাগবে, এডিটিং লাগবে, ক্যামেরা লাগবে, লাইট লাগবে, সবকিছু সমষ্টিগতভাবে এটা ভালো কিছু হবে, অ্যাবসলিউটলি কারেক্ট হয়, তখন ইউ গেট এ পজিটিভ রেজাল্ট। আর কারণ হচ্ছে যে তুমি আজকে নায়ক আছো, এই নায়কের কন্টিনিউয়েশন তো রাখা সম্ভব না। তোমার বয়স বাড়বে, তোমার রিপ্লেসমেন্ট আসবে, তুমি অটোমেটিক্যালি ফেড আউট হয়ে যাবে। এখনকার যে ইমেজটা, সেটাকে যদি তোমার ধরে রাখতে হয়, এখনই তোমাকে সেটার জন্য বীজ বপন করতে হবে। রাইট।
এই যে কথাটা আমি বলছি সেটা হলো জীবনের চলার পথে ইয়াং জেনারেশনের জন্য দ্যাট শুড বি দি মানে ফাউন্ডেশনটা করতে হবে, এটাই হবে চিন্তা, মানে প্রপার চিন্তা। আজকের দিনটা তো দিন না, কালকের আরেকটা দিন আসবে, তো সেই দিনে তুমি থাকবা কি না। আরো সহজ করে যেটা বোঝা যায় যে আমি আজকে যেখানে আছি এইখানে কালকে কে ছিল। ভাই যেটা হচ্ছে আপনার বাসায় গিয়ে আমরা দেখতে পেলাম যে আপনার লাইফ স্টাইলে বেশ সচেতন, আপনার জিম করেন এখনো এই বয়সে, আপনি রেগুলার জিম করেন, তো সেই বিষয়গুলো আসলে জানতে চাচ্ছি যে আপনার লাইফ স্টাইল সম্পর্কে। ওই যে আমি রোমান্টিক হিরো থেকে যখন অ্যাকশন হিরো বানালো, তখন তো আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি অ্যাকশন হিরো। আচ্ছা, আমি চিকন মকন যেরকম ওই সময় আমার যে ফিগার টিগার ছিল আর কি, রোমান্টিক হিরো, ইয়াং একটা ছেলে, প্রেম করা। এখন যখন অ্যাকশন হিরোতে রূপান্তরিত করলো পর্দায়, আমি যে কথাটা বলেছি পর্দার কথা, পর্দার ইমেজে তো আমি যখন বসিরা ডাকু, মাস্তান ডাকু, আমার এখানে ক্যারেক্টারের নাম, পুলিশ ডাকতেছে মাস্তান ডাকু, আইন প্রয়োগ করা বসিরা, তো ওইখানে পর্দার ভিতরে তো ওটা ডিরেক্টর আমাকে ওইভাবে উপস্থাপন করছে। তো আমার ইমেজ তখন হয়ে গেছে যে আমি একটা হিট করলে, আমি একটা কিক করলে, আমি একটা গুচি মারলে দেওয়াল মাল ভেঙে যেতে পারে। আসলে তো ওটা না। আমি এইটা হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে এখন যদি সবাই তো আমাকে বলবে সেখানে এই সমস্ত মানে অ্যাকশন করার জন্য, তো যে কোনো সময় ইটস এ ভেরি সিরিয়াস জিনিস, কিন্তু এটা যারা করে তারা এটা একেবারে মানে খুবই মেথডিক্যাল একটা বিষয়, মেক বিলিভ হইতে হবে। তো সেইটার জন্য আমি তখন চিন্তা করলাম যে এখন আমাকে ফিজিক্যালি ফিট হইতে হবে, তো আমার বডি ল্যাঙ্গুয়েজ ওইটা থাকতে হবে। তো হেঁটে গেল যেন মনে হয় যে একটা স্ট্রং ম্যান ইজ কামিং। হাঁটাটার মধ্যে তো তোমার যদি বডিতে যদি তোমার শক্তি না, তো তুমি তো ঝুলে ঝুলে হাঁটবা, বয়স তো ফ্যাক্টর না। তোমাকে কাভার আপ করবে, কত রকম ভাবে কাভার আপ করবে। এইটা চিন্তা করে আমি শুরু করলাম, আমি একটা ট্রেনার খোঁজা শুরু করলাম। আমি সব কাজই করি হোমওয়ার্ক করে। ট্রেনার খুঁজে আমি একজনকে, জিন্না বলে একজন ট্রেনার নিলাম, ওর ওখানে গেলাম, গিয়ে এক্সারসাইজ শুরু করলাম, ধীরে ধীরে পাশে আসলাম। এই থেকে প্রায় এখন তো ইট ইজ এ পার্ট অফ মাই লাইফ। রেগুলার আপনি জিম করেন? রেগুলার মানে কি, এটা পার্ট অফ লাইফ। এটা তুমি যদি না করো তাহলে পরে মানে আমি থাকি। এটা এখন তো যে মানে টাইমিং, বয়স টয়স সব মিলিয়ে টিলিয়ে আর কি, এই ইদানিং কিছুটা এই 2-3 মাস একটুখানি আমার হয়ে গেছে, মানে তাও ঘরের মধ্যে রাখা আছে। মানে আমি জিম না করলেও ঘরের মধ্যে যেটুকু প্রয়োজন একটু একটু এটা করে। খাওয়া দাওয়া বেশ স্বাস্থ্য সচেতন আপনি? না না, এটা বিগিনিং থেকে আমি যে কথাটা বললাম যে সেই অ্যাকশন হিরো হওয়ার কারণে তোমার ফিজিক্যাল সচেতনতা থাকতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, তোমার ভিতরে সেই মানুষকে বিশ্বাসযোগ্য করতে হবে। দুপুরে আপনি রাইস বা এই জাতীয় খাবার আপনি খান না? মানে অলমোস্ট এই ফ্রুটস, সালাদ মালাদ, শসা মশা এগুলি আগের থেকে ওই রকমই ছিল। আমার অফিসে যারা আগের ওই যে গল্প করতেছিল না, দর্পণ, ওই সব সাংবাদিকরা সবাই বিরিয়ানি খাওয়াচ্ছে, আর আমি ওই শসা খাচ্ছি, সালাদ খাচ্ছি, এইসব আর কি। ভাই আসলে অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য। আপনার আসলে অনেক সময় আমরা নিয়েছি। আমরা খুব গর্বিত যে আপনি আমাদের রাইজিং বিডি স্পেশালে এসে দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা শুনিয়েছেন। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবশেষ রাইজিং বিডি স্পেশালের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আমি তো ওই কমফোর্টেবল ফিল করছি জন্য দীর্ঘক্ষণ, মানে মনে করো, এবং তোমাদের যেহেতু এটা একটা পপুলার অনলাইনের একটা পোর্টাল, আমি সবখানে এখন আর কথা মানে ডিটেইলে এতক্ষণ ধরা যে কথা বললাম এটা বলতে চাই না, বিকজ আমি যে কথাটা বলবো সেই কথাটা, সেই মেসেজটা এই গত 1-2 মাস 3 মাস থেকে আমি বলছি কথা, কিন্তু গত 15 বছর 20 বছর আমি কোনো টেলিভিশন স্টেশনে যাইনি, কাউকে ইন্টারভিউ দেইনি,
আমি কারণটা হচ্ছে যে আমি তো নায়ক উজ্জ্বল হিসাবে যাব। এখন আমি যদি এসে এই এনভায়রনমেন্ট না দেখতাম, এই পরিবেশ না দেখতাম, তাহলে তো আমি দুটো কথা বলে চলে যেতাম। কিংবা তোমাদের পপুলারিটি না থাকলে ঠিক আছে আসলাম, কথা বললাম, হাই হ্যালো বললাম, চলে যেতাম। কিংবা বলতাম যে না থাক, আজকে টায়ার্ড, আজকে আর ইন্টারভিউ দেবো না। যেহেতু আমি আসলাম, আমার এই কথাগুলো হয়তো কেউ শুনে, আমি তো কোনো আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, আই এম টকিং ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। যেটা আমি মনে করি যে আমার এখন যে পরিণত যে অবস্থান চলচ্চিত্রের, সেখান থেকে আমি যদি যতটুকু বলি, সেখান থেকে যদি 10%ও কার্যকরী হয় কিংবা কেউ 10%ও অ্যাডাপ্ট করে, তারপরে আমি মনে করি যে আমার একটা ট্রু সেন্সে একটা ভালো কাজ হলো। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার কর্মের ভিতরেই তুমি অমরত্ব লাভ করবে। এই কর্মটা আমাদের বেসিক জায়গাটা হলো ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে আমি যে কথাগুলি বলছি, এটা প্রজন্ম থেকে প্রজন্ম এই কথাগুলো থেকে যাবে, এই কথাগুলো শুনবে। কেউ কারো ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবে না। ভালো লাগলেও আমার কাছে ভালো, ভালো না লাগলেও আমার কাছে ভালো। আর আমি সেই সব জায়গাতে কথা বলতে ভালোবাসি। আমি হোমওয়ার্ক করি, আমি খুব পরিশ্রম করে একটা কাজ করি, এবং সেটার রেজাল্টও আমি আমার জীবনে পেয়েছি। সুতরাং এইটার ধারাবাহিকতায় আমি কথা সেখানেই বলি, সেই ক্যামেরার সামনেই বলি, যেখানে বললে পরে এটার যারা জনপ্রিয়তার কারণে, এইটা যাদের উদ্দেশ্যে বলা, তারা তো জনগণ। আমার কাজ তো সিনেমার নায়ক হিসেবে এই জনগণের জন্যই। আর এখনকার ইয়াং জেনারেশনের জন্য হলো এই risingBD.com। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। আবারও তোমাকে ধন্যবাদ। অনেকক্ষণ অনেক গল্প হলো, অনেক আলোচনা হলো, অনেক আলাপ হলো। তোমরা যারা এখন সাংবাদিকতা করছো, বিনোদন সাংবাদিকতা, আমাদের এই কথাগুলোকে শুনে তোমার ভিতরে যে প্রতিক্রিয়া হবে, এই প্রতিক্রিয়াগুলোই তোমাদের এখনকার কন্টেম্পোরারি যেসব নায়ক নায়িকা আছে, তাদেরকে এই জিনিসগুলো উপলব্ধি করাতে হবে, যাতে করে তারা সফল হয়, মানে আমার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সফল। রাইট, এটাই আমার এখন চাওয়া, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ risingBD স্পেশালি এসে আমাদের এবং আমাদের risingBD দর্শকদের দীর্ঘ সময় দেওয়ার জন্য আমরা গর্বিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে, অন্য কোনো কিংবদন্তির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।